নমস্কার সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি দীপ্ত, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় ইংলিশ বিভাগে। আজকে আমি তোমাদেরকে শেখাবো এই ব্যাকরণের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় সম্পর্কে তোমাদের আজকে ধারণা দেব। এবং আমার মনে হয় যে এই ক্লাসের পরে এই টপিক নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না, এবং তুমি যদি নাও পারো তাও এই ক্লাসের পরে তুমি যদি নাও পড়ো তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। কয়টা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে? চারটা। কী কী? সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। আচ্ছা, এখন আসি যে এই যে দেখো, বাক্যতত্ত্ব দুইটা নাম এবং শব্দতত্ত্ব দুইটা নাম, ঠিক আছে? এখন এই পদক্রমটা কখন মনে রাখবা যে এটা বাক্যতত্ত্বের বিষয়? অনেক সময় আমাদের যে আছে এমসিকিউর যে অপশান আছে, এই অপশানে তোমার বাক্যতত্ত্ব না থেকে পদক্রম থাকতে পারে এবং শব্দতত্ত্ব না থেকে রূপতত্ত্ব থাকতে পারে। তো এইটা তোমার শুধুমাত্র একটা দিয়ে মনে রাখবা, সেটা হচ্ছে পদক্রম হচ্ছে পদ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে, এবং এই যে পদের ক্রমটাই কিন্তু বাক্যের মতো কাজ করে বা বাক্যই, ঠিক আছে? এই জন্য এটা বাক্যতত্ত্ব। আচ্ছা, শুধু এটা মনে রাখবা, আর তত তুমি এমনি মনে রাখতে পারবা। আচ্ছা, এখন আসি ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব মনে রাখবা, ধ্বনি বিষয়ক যতগুলো আছে সবই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, ঠিক আছে? যেমন বাকযন্ত্র, ধ্বনিবিন্যাস, ধ্বনিদল, ধ্বনি উচ্চারণের স্থান, ধ্বনি সংযোগ, বর্ণমালা ও লিপি, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনি উচ্চারণ প্রণালী, মানে ধ্বনি বিষয়ক যা আছে শুধু তোমাকে দুইটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা সন্ধি আর একটা হচ্ছে নত্য বিধান ও সত্য বিধান। এই দুইটা তোমাকে মনে রাখতে হবে যে এইটা সবসময় ধ্বনিতত্ত্বের বিষয় হবে। সো নত্য বিধান এবং সত্য বিধান এবং সন্ধি, এইটা কিসের বিষয়? ধ্বনিতত্ত্বের বিষয়। আচ্ছা, তারপরে যে এখানে রয়েছে বাংলা বানানের নিয়ম, বাংলা উচ্চারণের নিয়ম, অক্ষর বিন্যাস, এইগুলো কিসের? হচ্ছে ধ্বনিতত্ত্ব। আর একটা আছে আমাদের বাক্যতত্ত্ব। সো বাক্য বিষয়ক যত কিছু আছে সব কিছুই কিন্তু বাক্য, মানে যা কিছু বাক্য বিষয়ক কোনো কিছু থাকলে সেটা বাক্যতত্ত্ব। এটা শুনে রাখবা। যেমন বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, বাক্যের রূপান্তর, সরল ও জটিল বা মিশ্র বাক্য, প্রশ্নবোধক বাক্য, মানে যে প্রকার বাক্য আছে, মানে কোনো কিছু সে যদি বাক্য থাকে তাহলে সেটা বাক্যতত্ত্ব। আর যেগুলো মনে রাখতে হবে একটু বেশি বেশি, সেটা হচ্ছে প্রবাদ প্রবচন। আচ্ছা, প্রবাদ প্রবচন কিন্তু এক প্রকার বাক্য, ঠিক আছে? প্রবাদ প্রবচন এক প্রকার কি বাক্য, এই জন্য এটা বাক্যতত্ত্ব। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, এটা কিন্তু একটা বাক্যর মতোই। সো এক কথায় প্রকাশ হচ্ছে কিন্তু একটা বাক্য মতো, কিন্তু তুমি এটা কিন্তু ছেড়ে দিতে পারবা। যেরকম যে যে কম কথা বলে সে হচ্ছে মৃতভাষী, ঠিক আছে? এটা কিন্তু যে কম কথা বলে এটা একটা বাক্য হয়ে গেল না? হ্যাঁ, বাক্য হয়ে গেল। এই জন্য এটা কি বাক্যতত্ত্বের হচ্ছে বিষয়। তারপর হচ্ছে জ্যোতিচিহ্ন। আচ্ছা, জ্যোতিচিহ্ন কোথায় ব্যবহৃত হয় সেটা? এটা কি শব্দের শেষে নাকি একটা বাক্যের শেষে ব্যবহৃত? একটা বাক্যকে বাক্যের সার্থকতা দেওয়ার জন্য একটা জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। সে এই জন্য এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর হচ্ছে কারক বিশ্লেষণ। আচ্ছা, কারক কোথায়? কারক আমরা সাধারণত বাক্যের ভেতর থেকে বের করতে হয়, এই জন্য এটা বাক্যতত্ত্ব। বাচ্য কিসে? বাচ্য কিন্তু বাক্যের বাক্য বাক্য ভেতর থাকে, এবং একটা বাক্য থেকে কিন্তু বাচ্য আমাদের বের করতে হয়। তারপর উক্তি। উক্তি সাধারণত এটা মানে আমার ইংলিশে আছে ন্যারেশন, এখন বাংলাদেশে উক্তি। এটা এটা কিন্তু একটা বাক্য, এবং বাক্য দ্বারাই যেহেতু কাজ করে জন্য একটা বাক্য। আচ্ছা, পদ পরিবর্তন। পদ পরিবর্তনটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব আছে এবং আমাদের যে শব্দতত্ত্ব, এই শব্দতত্ত্ব আছে। সেখানে দুইটার ভিতরেই থাকবে, তো একটা দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে অর্থতত্ত্ব। আচ্ছা, কোনো কিছুর অর্থ, ঠিক আছে? অর্থ বিষয়ক যত কিছু সবই অর্থতত্ত্বের বিষয়। যেমন হচ্ছে শব্দজোড়, শব্দজোড়ের ভিতরেও কিন্তু একটা অর্থ আছে। তারপর প্রতিশব্দ একটা মিনিং আছে না, মানে মিনিং বুঝাবে যেগুলো, সেইগুলোই কিন্তু অর্থতত্ত্বের বিষয়। তারপরে শব্দ, বাক্যের ব্যঞ্জনা, শব্দ অর্থ আছে সমার্থক শব্দ, শব্দার্থ, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ শব্দ। আচ্ছা, সমার্থক শব্দ কী হবে? সমার্থক শব্দ যেমন আমি যদি বলি বিধু,
তুমি যদি বিধু মানেই না জানো তাহলে ওই সমার্থক শব্দ তুমি কখনো বের করতে পারবা না, কখনোই পারবা না। এই জন্য এটাও কিন্তু একটা অজাত্তের বিষয়। তারপরে আছি সর্বশেষ যেটা আছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এটার বিষয় হচ্ছে শব্দ বিষয়ক যত কিছু আছে, যেমন শব্দ, শব্দরূপ, শব্দদ্বৈত, শব্দ নির্মাণ প্রক্রিয়া, পদ নির্মাণ প্রক্রিয়া, পদ প্রকরণ, যোজক, যোজক, লিঙ্গ। লিঙ্গ কিছু হয়, লিঙ্গ সাধারণত আমরা শব্দেই ব্যবহার করি। তারপরে সমাস, সমাস শব্দেই। তবে বচন, বচন কিন্তু মানে কি, বচন কয়েকটা প্রকার, দুই প্রকার না, এক বচন এবং বহু বচন। সো এই জন্য শব্দতত্ত্ব এটাও কিন্তু বচন, বচনটা কিন্তু আমরা শব্দে ব্যবহার করি, কোনো বাক্যে ব্যবহার করি না। মানে বচন হচ্ছে সংখ্যার ধারণা এক কথা। আর উপসর্গ, উপসর্গ কিন্তু বাক্য ব্যবহৃত হয় না, উপসর্গ ব্যবহৃত হয় একটু শব্দের ভিতর। বিভক্তি, বিভক্তি বাক্যে ব্যবহৃত হয় না, বিভক্তি শব্দেই। অনুসর্গ শব্দের ভিতর, অনুসর্গ বাক্যের ভিতরে ব্যবহার করা হয় সাধারণত, বাট তোমাকে এটা মনে রাখতে হবে অবশ্যই, সব কিছু তো আর করা সম্ভব না। প্রকৃতি প্রত্যয় কিন্তু বাক্যে ব্যবহৃত হয় না, শব্দে। ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল সাধারণত বাক্যেই হয়, কিন্তু এখানে তোমাকে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু একটা আছে অভিধান তত্ত্ব বা লেক্সিওগ্রাফি, সেটা হচ্ছে এই, তো ওটা দরকার নেই তোমার, যা শিখেছি এটাই হলে এনাফ। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, নমস্কার।